আমরা এগিয়ে যাব শ্রদ্ধেয়া শ্রীমতী পৃথা ভট্টাচার্য মায়ের কাছে। আমরা শুনেছি, অনেকেই পড়েছি, হেমকবি বার্ধক্যে সুধামা যখন হেমকবির কাছে পড়তেন, তখন অনেক রচনা তিনি সুধামাকে নিজে শিখিয়ে দিতেন, অনেক গান তিনি নিজে শিখিয়ে দিতেন এবং বলতেন ঠাকুরকে শুনিয়ে আসার জন্য। আমরা সেই ঘরের কিছু কথা শুনবো শ্রদ্ধার্ঘ্য হিসেবে, এবং সাথে একটি বিশেষ নিবেদন। আমি অনুরোধ জানাবো শ্রদ্ধেয়া পৃথা ভট্টাচার্য মাকে। জয় গুরু। জয় গুরু। জয় জয় গুরু। কবি হেমচন্দ্র মুখোপাধ্যায়ের কথা অনেক আছে, অনেক কথা। তার ঠাকুরের কাছে আসা, তার সেই পঞ্চানন সরকারদাকে বলা, কি হেমদা, ঠাকুরের কাছে এসে তো বেশ ভালো আশ্রয় পেয়েছেন। আশ্রয় কি বলো, প্রশ্রয় পেয়েছি। আশ্রয় তো সবাই দেয়, কুকুর, ছাগল, ভেড়া সবাইকে মানুষ আশ্রয় দেয়, কিন্তু প্রশ্রয় কতজন দেয়? তারপরেই তার সেই অনবদ্য লেখা প্রশ্রয়ী কবিতা, হেমোর জীবন সাথী ওগো প্রেমময়, বিশ্বে শুধু তুমি মোরে দিয়েছ প্রশ্রয়, তাই তুমি সকলের বড়। সেই হেমকবি যখন প্রথম এলেন, আমার ছোট ঠাকুমার কথা আপনি বললেন, এবার বড় ঠাকুমার সামান্য পরিচয়টুকু দিয়ে নি। যে আমার বড় ঠাকুমার যে ঘরটায় থাকতেন পাবনায়, সেই ঘরটার সত্যি কথা বলতে কি ভালো মতন দরজাটাও ভালো ছিল না, ভাঙাচোরা দরজা। আর তার পাশেই হেমকবিকে রাখা হয়েছে। হেমকবি একজন মাতাল মানুষ বলে পরিচিত, হয়তো প্রথম আশ্রমে আসলেন। তো আমার বড় ঠাকুমার খুব ভয় করতো যে একজন মাতাল আমার পাশে থাকবে। আমার দাদু তখন প্রায় বাড়িতে থাকতেন না, ঠাকুরের নানা কাজে বাইরে যেতেন। তারপরে দিন 7 মধ্যেই আমার ঠাকুমা বুঝতে পারলেন যে ইনি মাতাল হতে পারেন, কিন্তু এনার জীবনটা একটা ধ্যানমগ্ন ঋষির জীবন। এবং খুব আমার ঠাকুমা, বড় ঠাকুমা যে খালি নিশ্চিন্ত হয়েছিলেন না, বিস্মিত হয়েছিলেন। মা, মায়ের কাছে যেরকম সন্তান, ঠিক সেরকম তার ব্যবহার। ঠাকুমা তার স্মৃতির কথা পেছন দিকে গেলে বলতেন, কেননা হেমকবির যে স্ত্রী অমিয় মা, তিনি আমাদের বাড়িতে রোজ আসতেন, অনেক গল্প বলতেন। ঠাকুমা আমাদের কাছে ওনার কথা অনেক বলতেন। ঠাকুমা বলতেন এত ভালো লোক, এত ভালো ব্যবহার দেখে ঠাকুমা অবাক হয়ে গেছিলেন। ঠাকুরের কাছে এসে হেমকবির জীবনযাত্রা সুনিয়ন্ত্রিত হয়েছিল, কিন্তু সহজাত নানা রকম গুণের দ্বারা তার এমনি ব্যক্তি জীবন, সে অনিয়ন্ত্রিত জীবন ছিল ঠিকই, কিন্তু অনেক গুণ ছিল। সুদর্শন স্বভাব কবি, অপূর্ব সুরেলা কণ্ঠ গায়ক, অনবদ্য কথকতা, গুণের কোনো সীমা ছিল না। জীবনের এক অধ্যায়ে চারণ কবি মুকুন্দ দাসের গুরু ছিলেন তিনি। তার রচিত বহু গান চারণ কবির মুখে মুখে ছড়িয়ে পড়েছিল আমাদের বাংলাদেশের আনাচে কানাচে। চারণ কবি মুকুন্দ দাস আর হেমকবির না থাকলে যেন মুকুন্দ দাস গড়তো না, মুকুন্দ দাস না থাকলে যেন হেমকবি হতো না। একজন ছিলেন ব্রাহ্মণ কুলে জন্ম, আর একজনের ছিল ছোট, যাকে বলা যায় ছোট কুল বলা উচিত না, মানুষের সমান যদি সে বংশ ঠিক মতন চলে। যাই হোক, তিনি তো আর ব্রাহ্মণ ছিলেন না, কিন্তু হেমকবির অনিয়ন্ত্রিত জীবন তাকে ব্রাহ্মণত্ব থেকে অনেকখানি স্খলিত করেছিল। কিন্তু মুকুন্দ দাস আর হেমকবি যেন একে অপরের পরিপূরক ছিল। শুনেছি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা শুনতে তাকে, এই হেমকবিকে তার নিজস্ব বাসভবনে নিয়ে গেছিলেন। প্রমথনাথ চৌধুরী, যাকে বীরবল বলা হতো, সেই তিনিও তার কথা শুনতে তার বাড়িতে, কলকাতার বাড়িতে নিয়ে গেছিলেন। আশ্রমের যাই হোক, এইভাবে তার তো বহু
গান এদিক ওদিক হয়ে গেছে, বহু লেখা এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু মুরলীতে তার, মুরলী নামক প্রকাশিত যে গ্রন্থটা, বইটা, তার মধ্যে সেই কালজয়ী গানগুলো আমরা এখনো দেখতে পাই। যাই হোক, দেবদুর্লভ এই গুণগুলোর মধ্যে তার একমাত্র একটি অনিয়ন্ত্রিত দোষ ছিল, সেটা হচ্ছে পানাসক্তি। ঠাকুরের সংস্পর্শে এসে এই দোষ থেকেও তিনি মুক্ত হয়ে গেছিলেন। দোষ দোষ মুক্তির এই ঘটনাটা সত্যি বিস্ময় করে দেয়। ঠাকুর দর্শনে ঠাকুর আশ্রমবাসী এক একজনকে দিয়ে আশ্রমেরই নিভৃত এক কোণায় হেমকবির মদ্যপানের আয়োজন রাখতেন। হেমকবি এসে হাজির হলেই সেই লোককে নির্দেশ দিতেন, যান নিয়ে যান। হেমকবি তার সঙ্গে নির্দিষ্ট জায়গায় গিয়ে মদ্যপান করে ঠাকুরের কাছে এসে বসতেন। এইভাবে দিন যেতে লাগলো। সেদিন অভ্যাস অনুযায়ী মদ্যপান করে এসে ঠাকুরের সামনে বসে থাকতে থাকতে হঠাৎ উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়ে আক্ষেপের সুরে সুরে বলতে লাগলেন, ঠাকুর, সকলে এসে তোমার কাছে কি অমৃত পান করে চলে যাচ্ছে, আর অভাগা আমি পান করে চলেছি এই গরল। সেই সন্ধ্যা থেকেই মদ্যপান চিরদিনের মতন তার কাছ থেকে বিদায় নিল। হেমকবি হয়ে উঠলেন আর এক মানুষ। মেঘে ঢাকা চাঁদ হঠাৎ মেঘ মুক্ত হয়ে নীল আকাশে ভর করে উজ্জ্বল আলো ছড়িয়ে চলতে লাগলো আবার জীবন অন্য পানে। পানের আসক্তি হার মেনে গেল শ্রী শ্রী ঠাকুরের মরমী ব্যক্তিত্বের অমোঘ আকর্ষণে। অনিয়ন্ত্রিত একটা জীবনকে নিয়ন্ত্রিত করে তোলার শ্রী শ্রী ঠাকুরের দৈবী এই লীলা আমাদেরকে মন্ত্রমুগ্ধ করে রাখে। তাই তার জীবনের এই ঘটনাটা বলার পরে আমার বড় ঠাকুমার কাছে শোনা যে তিনি যে কত ভালো মানুষ ছিলেন এবং ঋষিতুল্য মানুষ ছিলেন, আমি সেটা বড় ঠাকুমার কাছে শুনেছি। আর ছোট ঠাকুমার কাছ থেকে শুনেছি যে যে ঘটনাটা, সেটা হলো সন্ধ্যার পর এই ঠাকুর বাড়িতে ক্লাস হতো। এক একজন মাস্টার মশাইয়ের আন্ডারে ঠাকুর বাড়িতে, মানে হিমায়তপুর ঠাকুর বাড়িতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, কিন্তু হিমায়তপুর ঠাকুর বাড়ি, কারণ তার তিনি হিমায়তপুরেই, তারপরে আর তার কোনো চ্যাপ্টার নেই, মানে দেওঘরে তিনি আর নেই, তখন হিমায়তপুরেই তার চলে যাওয়া। সন্ধ্যার পর ক্লাস হতো এক একজন মাস্টারমশাইয়ের আন্ডারে ঠাকুর বাড়ির দিক থেকে মাতৃমন্দিরের পাশে বিভিন্ন জায়গায়। ক্লাসগুলো শেষ হতে অনেক রাত হয়ে যেত। তখন ঠাকুমারা, ছোট ঠাকুমা থাকতো বাগান বাড়িতে, মানে ছোট ঠাকুমা হচ্ছে পঞ্চানন সরকারদার বড় ভাইয়ের মেয়ে। তিনি তারা ওই বাগান বাড়ির দিকে থাকতো। সেই দিকে যত ঠাকুমা এগোতে থাকতো তত গা ছমছম করতো, কারণ বাগান বাড়ি যেতে একটা বাঁশের ঝাড় পড়তো, ওইটা দেখলে আমার ছোট ঠাকুমার খুব ভয় করতো। আর পথে যেতে গেলে ডান দিকের একটা ঘরে হেমকবি থাকতেন। হেমকবি ছোট ঠাকুমার কাকার বিশেষ বন্ধু ছিলেন বলে, এবং সেই বরিশাল জেলার মানুষ তো, তাকেও, হেমদাকেও কাকা বলেই সম্বোধন করতেন। তখন তিনি অসুস্থ, তবু হেমদার দুয়ারে এসে দাঁড়িয়ে বলতেন একটু পৌঁছে দিতে। ওনা সুধা ঠাকুমাকে, ছোট ঠাকুমাকে দেখলেই বলো চলো তোমাকে এগিয়ে দিই বলতেন। তো হেমদার যখন এক একদিন শরীর খারাপ হয়ে গেল, তখন ঠাকুমাকে পৌঁছে দিতেন। ওই দারোগাদার দোকান ছিল আশ্রমে, ওই ঘটনা আপনারা সবাই জানতে পারবেন, কারণ দারোগাদা ছাড়া আর কোনো দোকান সেরকম ছিল না আশ্রমে। ওই দারোগাদা, এক রিটায়ার্ড দারোগা, তার দোকান ছিল। ওই দারোগাদার দোকানের কাছে গিয়ে দাঁড়ালে দারোগাদা পৌঁছে দিয়ে আসতেন। তো এইরকম ভাবে বাঁশের ঝাড়টা পার করে দিলেই আমার ছোট ঠাকুমা আনন্দে দৌড়ে চলে যেতেন আর কি ঘরে। তো ঠাকুরের এই কাছে এই সব মায়েরা সব পড়াশোনা করবার, সব ঠাকুরের প্রত্যক্ষ নিগরানিতে এইসব পড়াশোনা চলতো। মাতৃমন্দিরের উপরের ঘরে ছোট ঠাকুমা অনেক সময় পরম পূজনীয়া সাধনাদিকেও পড়াশোনা করানোর জন্য যেতেন, কারণ সাধনাদি আর একটু ছোট ক্লাসে, নিচু ক্লাসে পড়তেন আর কি। আর এইভাবে যাতায়াত করতেন।
একদিনকে হেমকবির শরীরটা খুব খারাপ। শরীর এত অসুস্থ, চোখ, মুখের পায়ের পাতা অবধি তার ফুলে গেছে। দেখে ঠাকুমার খুব মনটা খারাপ লাগলো। যাতায়াতের পথে হেমকবি তাকে দেখতে বললেন, "সুধা, তুমি একটু এসো আমার কাছে।" তখন ছোট ঠাকুমা তার কাছে গেলেন। বললেন, "সুধা, তুমি তার দরবারের একজন গায়িকা। আ আমার এই গানখানি তুমি তাকে গেয়ে একটু শোনাবে?" দুই চোখে বড় করুণ ভাবে ঠাকুমার দিকে তাকিয়ে কাগজে লেখা গানটা ঠাকুমার হাতে দিলেন এবং একবার শুনলেই গানখানি তুমি গাইতে পারবে, এভাবে বলে তাকে হালকা করে আস্তে আস্তে গানটা গেয়ে শোনালেন। ঠাকুরের এই গানখানি যখন উনাকে শোনালেন, ঠাকুমা চট করে তুলে নিলেন গানটা। তুলে নিয়ে একটু একটু হেমকবিকে শোনালেন। শুনে হেমকবি এত খুশি হলেন, বললেন, "সুধা, আমি ব্রাহ্মণ সন্তান আশীর্বাদ করছি, তোমার কণ্ঠ চিরদিন সুধা বর্ষণ করবে।" তারপরে সেই তার ঠাকুমার বড় কষ্ট হল, চোখ প্রণাম করে ঠাকুর বাড়িতে গেলেন। গিয়ে ঠাকুরের কাছে বললেন যে, "হেমদা এই গানটা আমাকে লিখে দিয়েছেন আপনাকে শোনানোর জন্য।" ঠাকুর বললেন, ঠাকুর ঘাড় কাত করলেন। তারপর ঠাকুমা এই গানটা যখন শোনালেন, ঠাকুরের মুখখানা সেদিন বড় বিমর্ষ দেখা গেল। তার কয়েকদিন পরেই হেমদা চলে গেলেন। তো যাই হোক, ঠাকুরকে যখন ঠাকুমা হেমকবির কাছে গেলেন, গিয়ে বললেন, "ঠাকুর খুব খুশি হয়েছেন গানটা শুনে।" হেমকবি আস্তে আস্তে চোখটা বন্ধ করলেন পরম তৃপ্তিতে। কিন্তু ঠাকুমা এই কথা বললেন না যে ঠাকুরের মুখখানা বিমর্ষ হয়ে গেছিল। সেটা শুনে যদি হেমকবির মনটা খারাপ হয় তার জন্য। কারণ তিনি তো তখন অসুস্থ। তো সেই গানটা গেয়ে আমি আমার কথা শেষ করব, কারণ আমার মনে হচ্ছে ততক্ষণে আমাদের আতপেন্দ্র রায়চৌধুরী দা মানে মন্টুন দা এসে যাবেন। এপারে দাঁড়ায়ে আছি, ওপারে দ্বীপেরই আলো, দেখা যায় হেথা হতে এই ভালো, এই ভালো। এপারে দাঁড়ায়ে আছি, ওপারে দ্বীপেরই আলো, দেখা যায় হেথা হতে এই ভালো, এই ভালো। এপারে দাঁড়ায়ে আছি, ও পারে কুটির মাঝে কে রয়েছে পথ যে, এপারে তাহারি ব্যথা ফুটেছে হৃদয় ছে। মাঝে মাঝে সে সুদূরে বাজে বাঁশি কি বা সুরে, মাঝে মাঝে সে সুদূরে বাজে বাঁশি কি বা কহিছে হৃদয় রে, সুখেরও প্রদীপ জালো, এপারে দাঁড়ায়ে আছি, ওপারে দ্বীপেরই আলো, দেখা যায় হেথা হতে এই ভালো, এই ভালো। এপারে দাঁড়ায়ে আছি, হেথা আঁধারেরও বুকে লুকানো আন্ধারো
করি তুলে জীবনেরই এ পিপাসা হেথা আধারের বুকে লুকানো আলোর আশা সুন্দর করি তুলে জীবনেরই এ পিপাসা উঠু উঠু চলো যাত্রী যদিও তামসী রাত্রি ওঠো ওঠো চলো যাত্রী যদিও তামসী রাত্রি ফুটিবে রূপালি রেখা রবে না রবে না কালু এপারে দাঁড়াই আছি ওপারে দ্বীপেরই আলো দেখা যায় হেথা হতে এই ভালো এই ভালো এপারে দাঁড়াই আছি জয় গুরু জয় গুরু জয় গুরু।